This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ইরান ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, কারণ এই দুই দেশের যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উপর যেমন প্রভাব ফেলছে, তার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশগুলোতেও প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে ফেলবে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। ইরানের হামলা পাল্টা অ্যাটাক ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে ইরানে নিহত 6 বিজ্ঞানী সহ 78 জন। এই সমস্ত খবরের দিকে তো অবশ্যই নজর থাকছে। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী মধু কল্পিতা। তবে আমার সহকর্মী সায়ন্তর কাছে সবার প্রথমে জানবো এই ইস্যু নিয়ে, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের দিকে আমাদের সবার প্রথমে নজর। সায়ন্তর কাছে আমাকে সবার প্রথমেই জানতে হবে, কারণ 6 বিজ্ঞানীকে মারা হয়েছে, 78 জন নিহত হয়েছেন। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে ইরানে এটা ইসরায়েলের হামলা এবং স্ট্র্যাটেজিক্যালি এই যুদ্ধ চলে যাচ্ছে। সায়ন্ত, একটা তো নিশ্চয়ই টার্গেট রয়েছে, কারণ ইসরায়েল বেছে বেছে সেই জায়গাগুলোকেই টার্গেট করছে যেখানে ইরান ভিতর দিক থেকে রীতিমতো পঙ্গু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তাহলে কি পরিস্থিতি? দেখো, মূলত যেটা দেখা যাচ্ছে যে ইরানের থিঙ্ক ট্যাঙ্কগুলোকেই কৌশলে মারার পুরো পরিকল্পনা করেই এই যুদ্ধে নেমেছে ইসরায়েল। এবং তুমি দেখতে পাচ্ছ যে ইসরায়েল সেই সব জায়গাগুলোতেই হানা দিচ্ছে যে জায়গাগুলোতে পরমাণু অস্ত্রাগার রয়েছে অথবা পরমাণু গবেষণাগার রয়েছে। একই সঙ্গে 6 জন পরমাণু বিজ্ঞানীও ইতিমধ্যে নিহত হয়েছে। স্বাভাবিকভাবে থিঙ্ক ট্যাঙ্ককে যখন পুরোপুরি নষ্ট করে দেওয়া হয় তখনই কিন্তু যে কোনো ক্ষেত্রে যে উল্টো দিকে যে দেশ থাকে তাদের কিন্তু যুদ্ধের অনেকটাই শক্তি ক্ষয় হয়। ইসরায়েলও কিন্তু সেই কাজটাই করেছে। তারা কিন্তু প্রথমে পরমাণু অস্ত্রাগার, পরমাণু গবেষণাগার, তারপর বিজ্ঞানীদের মেরেছে এবং এই হাগাতে কিন্তু একের পর এক তাদের যে মনোবল চির ধরেছে সেটা নিঃসন্দেহে বলা চলে। যদিও ইরান কিন্তু পাল্টা বসে নেই, তারাও কিন্তু একের পর এক ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল কিন্তু ছুটছে ইসরায়েলকে লক্ষ্য করে। কিন্তু উল্টো বিষয়টা এটাই যে ইসরায়েলের যে জায়গাগুলোতে মূলত মিসাইল আসছে পড়ছে সেগুলো জনবসতি এলাকা, যে কারণে একাধিক তাদের সিভিলিয়ানদের বিভিন্ন বাড়ি ঘর ফ্ল্যাট সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জায়গা থেকে আমি সায়ন্ত তোমার কাছে একটুখানি সংক্ষেপে জানতে চাইবো, যেমন ইসরায়েল ইরানের এই স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টগুলোকে বেছে নিয়েছে হামলা করার জন্য, কিন্তু ইরানের দিক থেকে আমরা দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের উপর হামলা করা হচ্ছে। ইসরায়েলের শিশু, মহিলা সহ 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 200 জন। তো সাধারণ মানুষকে টার্গেট করার কি কারণ ইরানের? দেখো, সাধারণ মানুষকে টার্গেট করছে এই কারণে, যেটা সামরিক বিশারদ মনে করছেন যে এই ইসরায়েলের যে সাধারণ বসতি এলাকা যদি টার্গেট করা হয় তাহলে তাদেরকে বাঁচাতে বা তাদেরকে রক্ষা করতে বেশি ব্যস্ত হয়ে পড়বে ইসরায়েল সরকার। সেই জায়গায় কোথাও না কোথাও তারা সেখানে তাদের মনোনিবেশ তাদের ওই দিকে চলে গেলে তারা কিন্তু নিজেদের সামরিক ঘাঁটি বা সেই দিকে বেশি মনোনিবেশ করতে পারবে না। আর এই কৌশল থেকে কিন্তু মূলত ইরান জনবসতি এলাকাগুলোতে অ্যাটাক করছে। এবং তুমি দেখতে পাচ্ছ জনবসতি এলাকা শুধু না, মানে ইরান এবং ইসরায়েল যে যার নিজেদের মতো করে স্ট্র্যাটেজিক্যালি এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তুমি সঙ্গে থাকো শান্ত। এবং এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, সেখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি। আর এই মুহূর্তে যে খবর জানাবো, যে আপডেট আপনাদেরকে জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এবং ইসরায়েলে এবারে কি পরমাণু যুদ্ধ হতে চলেছে, কেননা পরমাণু অস্ত্রবাহী মিসাইল তৈরি রাখছে ইসরায়েল এবং জেরিচো 2 এবং জেরিচো 3 ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই তৈরি রয়েছে ইসরায়েলের। ক্ষেপণাস্ত্রে পরমাণু বিস্ফোরক রাখছে না ইসরায়েল এবং ইরান হামলা রুখতে না পারলে সেক্ষেত্রে বিরাট একটা ক্ষতির আশঙ্কা। সরাসরি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, যেমনটা বোঝা যাচ্ছে ইরান যদি এই হামলা কোনোভাবে আটকাতে না পারে, যদি না থামাতে পারে, তাহলে একটা বড় সড়ো ক্ষতির সম্ভাবনা থাকছে, বড় সড়ো ক্ষতি হতে পারে। একদমই। দেখো, ইতিমধ্যে ইরানের কিন্তু বড় বড় প্রাকৃতিক গ্যাস ভান্ডার এবং তেল ভান্ডারগুলোকে সম্পূর্ণ প্রায় ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। এবং এই জায়গায় জেরিচো 2, জেরিচো 3 যেটা হচ্ছে বিশ্বের প্রথম সারির ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এই মিসাইল একদম ছুড়বে বলে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। সেইটা যদি ইরান কোনোভাবে প্রতিহত করতে না পারে তাহলে কিন্তু আন্তর্জাতিক মানচিত্র থেকে ইরানের অনেকখানি অংশ সম্পূর্ণ মুছে যাবে। কারণ এই মিসাইলের ক্ষমতা, এই মিসাইলের কিন্তু প্রভাব অনেকটাই। এই
এই জায়গায় দাঁড়িয়ে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কাজ করবে। দেখো ছোট ছোট মিসাইল, মাঝারি পাল্লার মিসাইলকে ইতিমধ্যে অনেকটাই তারা আটকাতে সক্ষম হয়েছে, বা কিছু ক্ষেত্রে তাদের এলাকায় পুরো ব্লাস্ট হয়েছে। কিন্তু ইন্টারকন্টিনেন্টাল এই মিসাইল অন্যান্য মিসাইল থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, তার গতিবেগ আলাদা, তার বিস্ফোরণের ক্ষমতাও আলাদা। এই অবস্থায় দাঁড়িয়ে ইরানের মূল টার্গেট যারা জানাচ্ছে তেহরান, এমনকি তাদের যে মূল সুপ্রিমো লিডার খামেইনির বাসভবন এবং সে কোন বাংকারে লুকিয়ে থাকতে পারে, সেই জায়গাগুলোকে টার্গেট করেছে ইসরায়েল। অর্থাৎ যুদ্ধের চরম প্রস্তুতি সেইটাই নিচ্ছে কিন্তু ইসরায়েল। সেই মিসাইল যদি ছোড়া হয়, যেটা কিন্তু একেবারে কার্য সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তাহলে কিন্তু জেরিচো 2 এবং জেরিচো 3 এই দুটো মিসাইল কিন্তু ইরানের জন্য প্রবল ধ্বংসাত্মক চেহারায় পরিণত করবে, এবং সেটাকে ইরান ইতিমধ্যে তার পাল্টা প্রস্তুতি শুরু করেছে। কিন্তু এটা তোমাকে বলে রাখি, এরিয়া আকাশ সুরক্ষা ব্যবস্থা, যে ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেম কিন্তু ইরানের নেই, যেটা ইসরায়েলের রয়েছে। এবং এই অবস্থায় দেখার বিষয় এই জেরিচো 2 এবং জেরিচো 3কে আটকানোর জন্য ইরান কি ব্যবস্থা নেয়। একেবারে সেদিকেই নজর রয়েছে, কেননা যদি না এই হামলা রুখতে পারে তাহলে সেক্ষেত্রে একটা বিরাট ক্ষতির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু আপডেটও আপনাদের সামনে তুলে ধরি যে তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের হামলা, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের প্রশাসনিক ভবন, প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা দপ্তরেও স্ট্রাইক চালিয়েছে ইসরায়েল, এবং ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি বাড়ছে ইসরায়েলেও, এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নিহত হয়েছে 6 জন। অর্থাৎ একের পর এক জায়গায় হামলা চলছে, এবং ইরানের পক্ষ থেকে যেমন হামলা চালানো হচ্ছে, ইসরায়েলের পক্ষ থেকেও হামলা চালানো হচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বেশ কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট বেছে নেওয়া হয়েছে। এই মুহূর্তে যে আপডেট রয়েছে, তেহরানের প্রতিরক্ষা মন্ত্রকের উপর হামলা চালালো ইসরায়েল। যত সময় যাচ্ছে, যত একটু একটু করে সময় এগোচ্ছে, তত এই হামলা এবং পাল্টা হামলা যেন বেড়েই চলেছে। আর এবারে ইরানের গ্যাস ফিল্ডে সেখানে সরাসরি হামলা চালালো ইসরায়েল। দক্ষিণ ইরানের পার্স গ্যাস ফিল্ড, সেখানে এয়ার স্ট্রাইক ইসরায়েলের। বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই পার্স গ্যাস ফিল্ড। ইসরায়েলি এয়ার স্ট্রাইকে পার্স গ্যাস ফিল্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। তেলের ডিপো, গ্যাসের ভান্ডার লক্ষ্য করে পরপর হামলা চালাচ্ছে দুই দেশই, যার ফলে শীঘ্রই বাড়তে পারে ক্রুড অয়েলের দাম। এবং এই ক্রুড অয়েলের দাম যদি বেড়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে প্রভাব পড়বে ভারতেও। আমরা বারবার শোনালাম তো যে ইসরায়েলের পক্ষ থেকে ইরানে কোন কোন স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে বেছে নেওয়া হচ্ছে, সেখানে হামলা চালানো হচ্ছে। এবার জানাবো যে ইসরায়েলেও পাল্টা হামলা করছে তো ইরান, এবং হামলার ঝাঁজ বাড়িয়েছে বরং তারা। তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের, ইসরায়েলের জনবহুল এলাকায় হামলা চালাচ্ছে ইরান। হাইফাই তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যেখানে ইরান আমরা জানি প্রাকৃতিক গ্যাসের একটা সম্ভার রয়েছে, সেখানে তেলের সম্ভার রয়েছে। সেই জায়গাগুলোকে বেছে বেছে হামলার জন্য বেছে নিচ্ছে ইসরায়েল। আমার সঙ্গে রয়েছে সহকর্মী সায়ন্ত। এই জায়গাগুলো মানে একটা দেশকে শুধুমাত্র যুদ্ধে তাকে ইনভলভ করা নয়, তাকে ভেতর থেকে একেবারে শেষ করে দেওয়া, তাকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়া একটা স্ট্র্যাটেজি যে হতে পারে, সেটা দীর্ঘদিনের যুদ্ধে অভ্যস্ত বা এই পরিস্থিতিতে অভ্যস্ত ইসরায়েল হয়তো জেনে গেছে, তাই তো? একদমই। দেখো, তুমি অপারেশন সিঁদুরের কথা তোমার যদি মনে থাকার কথা, যে ওই অপারেশন সিঁদুরের সময় ভারত কিন্তু প্রত্যাঘাত করেছিল পাকিস্তানের সেই সব ঘাঁটিগুলো, অর্থাৎ বায়ুসেনা ঘাঁটিগুলোতে, যেখান থেকে F-16 বা J-20, J-10 মতো, J-17 মতো যুদ্ধ বিমানগুলো ওড়ার কথা ছিল। এবারও কিন্তু ইসরায়েল সেই সব জায়গায় আক্রমণ করছে বা সেই সব জায়গায় আনা দিচ্ছে, যেগুলো স্ট্র্যাটেজিক্যালি ইরানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত দেখো, যে কোনো যুদ্ধের সময় জ্বালানি বা যেখানে পেট্রোল বা জ্বালানি মজুত করে রাখা হয়, সেগুলো মূলত টার্গেট এরিয়া হয়ে থাকে। ইসরায়েল কিন্তু সেই সব জায়গাগুলোকে কৌশলে সেই সব এলাকা টার্গেট করছে এবং সেখানে ধ্বংস করছে। এবং এর ফলে কি হচ্ছে, যে ইরান যদি বায়ুসেনার ক্ষেত্রে কোনো উড়ান ওড়ার ক্ষেত্রে বা পরবর্তীকালে উড়ান, দেখো দীর্ঘক্ষণ আকাশে উঠতে পারে না, তাদেরকে জ্বালানি নিতেই হবে। এই জ্বালানি জায়গাটাই যদি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তাহলে জ্বালানি আর ভরতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু উড়ান উঠতে না পারলে কিন্তু আকাশ অর্থাৎ বায়ুসেনা কিন্তু সম্পূর্ণ পঙ্গু হয়ে যাবে। স্ট্র্যাটেজিক্যালি কিন্তু এটাই ইসরায়েল নিয়েছে। একদম শান্ত, তুমি আমার সঙ্গে থাকো। এর পাশাপাশি আরো বেশ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, এবং এর ক্ষেত্রেই না ভীষণভাবে মানে লিঙ্কড এই তথ্যটা, কারণ ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে, ইসরায়েলের হামলায় ধূলিসাৎ হয়ে গিয়েছে কামানসা, তেহরান, নাতানজ, ইস্পাহান, আরাক এবং জেরুজালেম, বেথলেহেমও কিন্তু রীতিমতো ধূলিসাৎ
ধূলিসাৎ হয়ে গিয়েছে, কিন্তু এই শহরগুলোকে বেছে নেওয়া হচ্ছে কেন? এই শহরগুলো বেছে নেওয়ার পিছনে ঠিক কি কি কারণ রয়েছে আমি জানবো। আমার সহকর্মী সায়ন্ত রয়েছে। সায়ন্ত, আমরা জানি যদি জেরুজালেম এবং বেথলেহেমের কথা ভাবি, আমরা সেটা জানি যে ইরান মানে একটা ঐতিহাসিক জায়গা। এই যে হামলা হচ্ছে, এত যুদ্ধ হচ্ছে, এক একটা ইতিহাস নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই শহরগুলোর পেছনে বাছার পেছনেও তো অন্য কারণ রয়েছে। এই নাতানজ মিসাইল সিটি বলা হয়, এই মিসাইল সিটি পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। এই জায়গাগুলো বাছার ক্ষেত্রেও তো মানে একটা অবশ্যই একটা স্ট্র্যাটেজি রয়েছে, একটা কৌশল রয়েছে। একদমই, দেখো স্ট্র্যাটেজি তো অবশ্যই রয়েছে, কিন্তু দেখো ইসরায়েল বা ইরান কোনোটাই কিন্তু ভারতবর্ষের মতো অনেক বড় নয়। সেক্ষেত্রে এই সব শহর, এই যে গুরুত্বপূর্ণ জনবসতি এলাকার ভূগর্ভেই কিন্তু অস্ত্র ভাণ্ডার রয়েছে। তাদের যাবতীয় ট্যাঙ্ক বা যাবতীয় মিসাইল লঞ্চ প্যাড এগুলো কিন্তু সব কিছু কিন্তু বাইরে রাখা সম্ভব নয়। এক্ষেত্রে দুটি দেশই জানে যে প্রত্যেকটি দেশে কিন্তু ভূগর্ভেই এই লঞ্চ প্যাড বা অস্ত্র শস্ত্র বা যেগুলো ক্ষেপণাস্ত্র সেগুলো রাখা থাকে, এবং সেটা মাটি থেকে অনেকটাই নিচে থাকে, যেগুলোকে বলা হয় সুড়ঙ্গ বা বাংকার। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসরায়েল বা ইরান সেই সব স্ট্র্যাটেজিক্যালি সেই সব এরিয়াগুলোতে অ্যাটাক করছে যেগুলো হচ্ছে অস্ত্র মজুদ আছে বা সেখানে লঞ্চ প্যাড বা বিভিন্ন ক্ষেপণাস্ত্রগুলো মাটির তলায় রয়েছে। শত্রু হোক মিত্র হোক, এই দুই দেশে একসময় যেহেতু একে অপরের ভীষণ বন্ধু দেশে ছিল, যদি 75 সাল অবধি দেখা যায়, তারপরে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে এবং যেহেতু নেতা পরিবর্তন হয়েছে, তাই দুই দেশের কেমিস্ট্রিও পাল্টে গিয়েছে, সমীকরণও পাল্টে গিয়েছে। তাই দুই দেশ ভালো মতন জানে যে দুই দেশের দুর্বলতার জায়গাগুলো কোনটা। সেই কারণে ইরান এবং ইসরায়েল তারা কিন্তু থামার কোনো রকম লক্ষণ দেখাচ্ছে না। ইরানের তেহরানে পরমাণু ঘাঁটি লক্ষ্য করে যেমন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, চুপ থাকেনি ইরানও। ইসরায়েলের বিভিন্ন এলাকা মানে সাধারণ মানুষের এলাকা টার্গেট করা হচ্ছে, সফট টার্গেট করা হচ্ছে। 100টি ড্রোন হামলা চালানো হয়েছে তেহরান হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন জায়গায়। ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধে সামরিক শক্তিতে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেদিকে আমরা বরং একটু নজর রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি। এবং ইরানের অন্যতম বড় শক্তি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল। ফতেহ সাহাব এবং সিরিজের ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের যে কোনো শহরে হামলা চালাতে সক্ষম, সেইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কোজ ইয়ালি ক্রুজ মিসাইল ইরানের অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। আর সূত্রের দাবি ইরানের হাতে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল রয়েছে, এবং স্বাভাবিকভাবে এটাই কোথাও একটা চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েলের কাছে। আর অন্যদিকে লেবাননের জঙ্গি সংগঠন মানে ইরান মাঝে মাঝে বেশ কিছু দেশের জঙ্গি সংগঠনগুলোকে মদত দিয়েছে। যদি শুধুমাত্র লেবাননের দিকে নজর রাখা যায়, সেখানে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুতি সহ একাধিক জঙ্গি সংগঠনকে এই ইরানি একসময় সাপোর্ট করে এসেছে, ক্ষেপণাস্ত্র সরবরাহ করে এসেছে, এবং তারা এখনো সেই কাজটা করে যায়। এবার দেখা যায় ইসরায়েলের দিকে, কারণ ইসরায়েলও কিন্তু পিছিয়ে থাকার জায়গাটা, তাদের অন্য জায়গাগুলো ভীষণ টাফ জায়গা, অন্য জায়গাগুলো ভীষণ শক্তিশালী। সেটা হচ্ছে মিসাইল প্রযুক্তি। মিসাইল প্রযুক্তি অত্যন্ত উন্নত ইসরায়েলের। আধুনিক লং রেঞ্জ স্ট্র্যাটেজিক মিসাইল রয়েছে, ট্যাকটিক্যালি লয়টারিং অস্ত্র জেরিকো 3 এবং সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার মিসাইল পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই জেরিকো 3, যা মধ্য ইউরোপ পর্যন্ত মধ্য ইউরোপ থেকে ভারত পর্যন্ত পৌঁছতে সক্ষম। দেলিলাহ এবং পপেই টার্বো উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল। সম্ভারে রয়েছে গ্যাব্রিয়েল লরা ক্ষেপণাস্ত্র। অর্থাৎ বুঝতে পারছেন দু দেশের দুটো টাফ পয়েন্ট রয়েছে, শক্তিশালী জায়গা রয়েছে, কেউই কাউকে পিছিয়ে রাখছে না। আচ্ছা, ইসরায়েলের এই যে বিখ্যাত আয়রন ডোম, সেটা কি ধীরে ধীরে দুর্বল হচ্ছে? কেননা বিগত কয়েকদিনের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে ইরানের বেশ কয়েকটা মিসাইল হামলা আটকাতে কিন্তু ব্যর্থ হচ্ছে এই আয়রন ডোম। ইরানের অন্ততপক্ষে 7টি মিসাইল আটকাতে ব্যর্থ হয়েছে আয়রন ডোম। ইরানের মিসাইল আছড়ে পড়ে তেল আভিভের স্ট্র্যাটেজিক লোকেশনে, এবং এর পাশাপাশি ইসরায়েলের 4 স্তরীয় যে এয়ার ডিফেন্সের গুরুত্বপূর্ণ অংশ, সেই এয়ার ডোম 95% আকাশপথে হামলা রোখার ক্ষমতা রয়েছে এই আয়রন ডোমে। তারপরেও কিভাবে সুরক্ষা বলয় ভেদ করলো এই ইরানের ক্ষেপণাস্ত্র? হামাস, হিজবুল্লাহ, হুতির লাগাতার আক্রমণ ঠেকাতে গিয়ে কি বিপত্তি? দাবি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। দুর্বল হয়েছে ইসরায়েলের আকাশ সুরক্ষা, আর সেই ফাঁকেই হামলা ইরানের। আয়রন ডোমের ব্যর্থতার পাশে উজ্জ্বল ভারতের সুদর্শন চক্র। রুশ এবং দেশীয় প্রযুক্তির মিশেলে দুর্ভেদ্য ভারতের এই এয়ার ডিফেন্স। এবং
এবং এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি যেটা দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে, তাতে ভয়ে কাঁপছে কারা বলুন তো? ভয়ে কাঁপছে পাকিস্তান। পাকিস্তানের কিন্তু এই মুহূর্তে থরহরি কম্প। ইরান পাকিস্তান সীমান্ত এলাকায় সেখানে ইসরায়েলের ছোড়া মিসাইলে আছড়ে পড়ার আশঙ্কা। সে কারণেই নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করলো পাকিস্তান বায়ুসেনা। ইরান সীমান্তে যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছে ইসলামাবাদ। একটু আগে আপনাদের জানালাম যে ইরান এবং ইসরায়েল কার কতটা সামরিক শক্তিশালী, কারণ ইরানে যখন ক্ষেপণাস্ত্র প্রচুর রয়েছে হাতে, যারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করে থাকে, অন্যদিকে মিসাইল বেশি রয়েছে ইসরায়েলের। কিন্তু অন্যদিকেও এবার একটু নজর রাখা যাক এয়ারক্রাফট বা ফাইটার জেটের দিকে। ইসরায়েলে মোট এয়ারক্রাফট রয়েছে 612টি, যেখানে ইরানের 551টি এয়ারক্রাফট রয়েছে। ইসরায়েলের ফাইটার জেটের সংখ্যা 241, যেখানে ইরানের ফাইটার জেটের সংখ্যা মাত্র 186। স্পেশাল মিশন এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফটের দিক থেকেও ইরানের থেকে এগিয়ে রয়েছে ইসরায়েল। 146টি এরিয়াল ট্যাঙ্কার ইসরায়েলের হাতে রয়েছে, ইরানের হাতে রয়েছে 129টি। ইসরায়েলের অ্যাটাক হেলিকপ্টার 48টি রয়েছে, ইরানের মাত্র 13টি। অর্থাৎ আকাশের দিক থেকে যদি ভাবা যায়, সেই দিক থেকে কিন্তু যথেষ্ট শক্তিশালী, যুদ্ধে যথেষ্ট সক্ষম। ইরানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইসরায়েল। তবে এই ক্ষেত্রেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নেমে পড়েছেন। তিনি কি বলছেন? আমেরিকার উপর হামলা হলে পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত করা হবে, এবং এই হুঁশিয়ারিটা রীতিমতো ইরানকে দেওয়া হয়েছে। এত তীব্র আঘাত হবে যে কেউ আগে এই পরিস্থিতি দেখেনি। যদিও ইরান এবং ইসরায়েলের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাবও দিয়েছেন তার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই পরিস্থিতিতেই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ফেলেছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইরানের ইসরায়েলি হামলার নিন্দা করেছেন পুতিন। প্রায় 50 মিনিট কথা ট্রাম্প এবং পুতিনের, দুপক্ষের মধ্যে ইতিবাচক কথোপকথন হয়েছে বলে দাবি করছে ক্রেমলিন। আর ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে 9 দেশীয় সাংঘাই জোটে থেকেও নেই, অন্তত এমনটাই জানা যাচ্ছে। কেননা ইরান ইসরায়েলের সংঘাতে ভিন্ন অবস্থান ভারতের। ইরানের উপর ইসরায়েলি হানার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে 9 দেশের মিলিত মঞ্চ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। এই আন্তর্জাতিক মঞ্চের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ভারত এবং ইরানের উভয়ই রয়েছে। তবে এসসিওর বিবৃতি থেকে দূরত্ব রেখে পৃথকভাবে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। এই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, সাম্প্রতিক ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে বাকি দেশগুলির সঙ্গে কোনো বৈঠকে যোগ দেননি নয়াদিল্লির কোনো প্রতিনিধি। বিবৃতিতে ইসরায়েলি হানার নিন্দা করে কোনো মন্তব্য করেননি ভারত। ইরান এবং ইসরায়েল তেল বলয়ের দুই দেশ, আর তেল বলয়ের এই দুই দেশে একেবারে লড়াইটা জোরদার চলছে। কেউ কোনোভাবেই থামছে না, কেউ কোনোভাবে থামার লক্ষণও রাখছে না। একে অপরের বিরুদ্ধে কার্যত মরণপণ লড়াইয়ে নেমেছে। এবার আর এক মহাযুদ্ধের ফলে পশ্চিম এশিয়া থেকে তেলের যে যোগান, সেই যোগান কমছে। চড়চড় করে বাড়ছে তেলের দাম, যার প্রভাব পড়তে চলেছে ভারতীয় অর্থনীতিতে। আমদানি নির্ভর ভারতকে তেল কিনতে আরো ডলার খরচ করতে হবে, যদিও কেন্দ্রের আশ্বাস পর্যাপ্ত পরিমাণ জ্বালানি সরবরাহ হয়েছে। তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে আমাদের আমদানি খাতে খরচটা বেড়ে যাবে। আমদানি এবং রপ্তানির মধ্যে একটা ঘাটতি দেখা দেবে, ঘাটতিটা বেড়ে যাবে। সেটা বাড়লে টাকার দাম পড়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ ভারতকে সুরক্ষিত রাখছে না, ভারতকেও এর মধ্যে টেনে আনছে, আমাদের একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছে। সব থেকে বড় হচ্ছে ইকোনমিক জোন বা ইকোনমিক স্পাইনে অ্যাটাক করা ইজ দ্য নিউ ওয়ারফেয়ার, যেটা ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন সবাই প্র্যাকটিস, ইভেন ইরান, এভরিবডি ইজ প্র্যাকটিসিং। এই যে স্পাইনটা ভেঙে দেওয়ার যে প্র্যাকটিসটা তারা করছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইকোনমিক করিডোর গুলো তৈরি হওয়ার আগেই টুকরো করে দেওয়া, বা তৈরি হওয়া বা চলমান ইকোনমিক করিডোর গুলোকে হ্যাম্পার করা। সেক্ষেত্রে ইরানের যে গ্যাস ফিল্ডে যে অ্যাটাক গুলো হচ্ছে, সেখানে যে বাকি দেশগুলো এফেক্টেড হচ্ছে, সেটাকে যে কেউ খুব মানে ইজিলি বলে দিচ্ছে ইট ইজ এ কোল্যাটারাল ড্যামেজ। ইট ইজ নট জাস্ট এ কোল্যাটারাল ড্যামেজ, বাট ইট ইজ এ ড্যামেজ টু দ্য ইকোনমি ডাইরেক্টলি। এবং বাকি মানুষ যারা যুদ্ধের সাথে হয়তো রিলেটেড তো নয়, ধরে রাখুন অন্য কোনো কন্টিনেন্টে বসবাস করে,
তারা পর্যন্ত এফেক্টেড হয়ে যাচ্ছে ডিউ টু দ্য ইকোনমিক বার্ডেন দে আর হ্যাঙ্গিং অ্যারাউন্ড। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।